হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের 2019 সালের প্রশ্নপত্র এসএকিউ এবং এমসিকিউর অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের জন্য পর্ষদ থেকে একটা বই বার করে থাকে যেখানে 5 বছরের প্রশ্নপত্র দেওয়া থাকে। সেই বইটা থেকেই আমি কিন্তু আলোচনাটা আজকে করছি, তোমরা দেখতে থাকো। তোমরা যদি পর্ষদ থেকে এই বইটা সংগ্রহ করো তোমাদের থেকে কিন্তু 40 টাকা দাম নেওয়া হয়। আর এখানে আমার কাছে পিডিএফ আছে, এই পিডিএফটা থেকেই আলোচনা করছি। তোমাদের প্রথমে আমি এমসিকিউগুলো আলোচনা করব, এসএকিউগুলো আলোচনা করব পার্ট বি এর। তারপরে 2019 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাদের দেখিয়ে দেব। পর্ষদ থেকে, আবারও বলছি, পর্ষদের বই এটা, পর্ষদ থেকে এই অ্যান্সারগুলো কিন্তু সেট করেছে, ঠিক আছে। আর কোনো অ্যান্সার যদি ভুল মনে হয় তোমাদের তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, গ্রেড। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছেন দেখো জি.কে. গিলবার্ট। তারপরের প্রশ্ন, আগ্নুৎপাতের সময়, আগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে? তাকে কি বলে তোমরা দেখো, উৎসান্দ জল বলে, উৎসান্দ জল বলে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, গ্রেট ব্যারিয়ার। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে, অস্ট্রেলিয়ার কি উপকূলের কাছে দেখা যায়। তারপরের প্রশ্ন দেখো, ইনসেলবার্জ। ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায় সেটা কি? কালাহারি মরুভূমিতে দেখা যায়। তারপরে প্রশ্ন, গম্বুজ আকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কি? কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তারপরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো দেখো অপরাহে, অপরাহে পরিচলন বৃষ্টি হয়, অপরাহে পরিচলন বৃষ্টি হয়। তারপরে প্রশ্ন, আগ্নুৎপাত। আগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো কি? অ্যান্সার হচ্ছে অ্যান্ডিসল। তারপরে প্রশ্ন হচ্ছে হিউমাস সমৃদ্ধ মাটির রং, হিউমাস সমৃদ্ধ মাটির রং হচ্ছে কালো। তারপরে প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম কি? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু অঞ্চল। তারপরে প্রশ্ন দেখো, মৌসুমি বায়ু হলো এক প্রকারের কি? মৌসুমি বায়ু হচ্ছে এক প্রকারের সাময়িক বায়ু। তারপরে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম, অ্যান্সার হবে কচুরিপানা। কি বললাম? একটা মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হচ্ছে কচুরিপানা। তারপরে অভিকর্ষ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো হিমানি সম্পাত। কি বললাম? অভিকর্ষ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হচ্ছে হিমানি সম্পাত। তারপরে প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন, ডক্টর ভার্গিস কুরিয়েন। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মিলেট। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হচ্ছে কি? শুষ্ক কৃষি প্রণালীর প্রধান ফসল। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছে কোথায়? তোমরা এটা জানো, হুগলির বিশরাতে। তারপরে শিল্প শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তককে আলফ্রেড ওয়েবার, আলফ্রেড ওয়েবার। তারপরে দেখো, তারপরে হচ্ছে পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ সেটা কি? দেখো কুইনারি ক্রিয়াকলাপ। তারপরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, চেন্নাই আর হচ্ছে কলকাতা। তারপরে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত 940:1000। তারপরের প্রশ্ন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? অ্যান্সার হবে হ্যামলেট। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো দেখো দাল্লি, দাল্লি রাজহারা। এবারে তোমাদের যেসব এসএকিউগুলো আছে তোমরা দেখে নাও। তোমরা জানো তোমাদের 14টা এসএকিউ থাকে। 1 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে ভৌম জলের পরিমাণ কম হওয়ার কারণ কি? প্রধান কারণ হলো স্বল্প বৃষ্টিপাত ও প্রচুর বাষ্পীভবন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে অ্যাকুইফার কাকে বলে?
ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তরের পর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে জল চুইয়ে অপ্রবেশ্য শিলাস্তরের ওপর সঞ্চিত হয়। এই সঞ্চিত জলকে ভৌম জলাধার বা জলবাহী স্তর বা অ্যাকুইফার বলে। তারপরের প্রশ্ন, টাম্বলো। টাম্বলো কাকে বলে? যে বাঁধ কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে বা দুটি দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেতুর মতো কাজ করে, যুক্ত করে সেতুর মতো কাজ করে, তাকে টাম্বলো বলে। উদাহরণ হচ্ছে মান্নান উপসাগরের হেয়ার দ্বীপ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে গতিময়। গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায়? মহীভাবক ও গিরিজনী আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে নদী গঠিত নদী গঠিত পথের ঢাল বেড়ে যায়। আরেকবার এটা শোনো, মহীভাবক ও গিরিজনী আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে নদী গঠিত পথের ঢাল বেড়ে যায়, আর নদীর গতিবেগের সঙ্গে তার জলপ্রবাহের পরিমাণও বহুগুণ বেড়ে যায় এবং নদীর নিম্নক্ষয় করতে সমর্থ হয়। এইভাবে পুনরুত্থিত ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে, একে গতিময় পুনর্যৌবন লাভ বলে। তারপরের প্রশ্ন দেখো, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। সাম্প্রতিক ভূ উন্নয়নের আগে গঠিত নদী যদি ওই অঞ্চলের ভূ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্নক্ষয়ের দ্বারা তার আগের প্রবাহপথটি ধরে রাখতে পারে, তবে ওই নদীকে পূর্ববর্তী নদী বলে। পরের প্রশ্ন, মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝায়? মাটির একটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম হলো গ্রথন ও বুনন। মৃত্তিকার গঠন হলো মৃত্তিকার মধ্যে বিভিন্ন আয়তনের পলি, কাদা ও বালি কণার আপেক্ষিক আনুপাতিক পরিমাণ। তারপরে হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট প্রভৃতি যুক্ত মাটি লবণাক্ত। এই মাটি থেকে উদ্ভিদ খুব সামান্য পরিমাণে জল শোষণ করতে পারে। এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। তারপরের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ কি? ভূপৃষ্ঠ থেকে ওপরে 6 থেকে 12 কিমি উচ্চতায় প্রধানত 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যেহেতু দ্রুত তাপ পরিবর্তন হয়, সেখানে পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিলাকারে ঘন্টায় 320 থেকে 485 কিমি বেগে ঊর্ধ্বগামী বায়ু প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে। কী ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী। এই উদ্ভিদ মরু অঞ্চল ও উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। তারপরের প্রশ্ন, বিশ্বায়নের দুটি প্রভাব উল্লেখ করো। জীববৈচিত্র্য ধ্বংস, বন্যা ও খরা সৃষ্টি, সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন। এখান থেকে দুটো লিখে দিলেই হবে। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে? বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? এক্স সিটু সংরক্ষণ বলতে ওই বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্স সিটু সংরক্ষণ বলতে উদ্ভিদ উদ্যান, পশুপালন ও জিন বীজ রেণু টিস্যু কালচার ইত্যাদির সাহায্যে বা তাদের জিন পুলের সংরক্ষণকে বোঝায়। তারপরের প্রশ্ন দেখো, কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ হচ্ছে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত, আর রাজ্য বাধ্য হয়েছিল বাঁধ খুলে দিয়ে 39টি বাঁধের মধ্যে 35টি বাঁধের গেট খুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই জন্য। তারপরের প্রশ্ন, আর্দ্র কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় শস্যের উৎপাদন প্রধানত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল এবং জলসেচের সুযোগ ও প্রয়োজন সীমিত, সেই বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থাকে আর্দ্র কৃষি বলে। তারপরের প্রশ্ন,
তারপরের প্রশ্ন কি আছে দেখো, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট আর্থিক বছরে মোট কৃষিযোগ্য জমির সাপেক্ষে যত পরিমাণ জমিতে চাষ করা হয় তাকে 100 দিয়ে গুণ করলে যে পরিমাণ নির্ধারণ হয় তাকে প্রগাঢ় শস্য, তাকে শস্য প্রগাঢ়তা বলে। দেখো সূত্রটা, শস্য প্রগাঢ়তা মোট কৃষিযোগ্য জমি বাই প্রাকৃতিক জমি ইন্টু 100। তারপরের প্রশ্ন দেখো, শিল্প কাকে বলে? শিল্প কাকে বলে দেখো, প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে নানাবিধ যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে রূপান্তরীকরণ করে ব্যবহারের উপযোগী সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকেই শিল্প বলে, যেমন কৃষিজ কার্পাস থেকে বস্ত্র শিল্প। তারপরে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? জার্মানির রুর নদী অববাহিকায় প্রাপ্ত কয়লাকে কেন্দ্র করে রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। অন্যদিকে দামোদর নদ উপত্যকায় কয়লা খনির সাহায্যে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তাই জার্মানির রুর শিল্পাঞ্চলের সাথে তুলনা করে দুর্গাপুরকে ভারতের রুর বলে। তারপরে দেখো পরের প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। মানুষ এবং সমাজের অভাব পূরণের উদ্দেশ্যে সম্পদ উৎপাদন এবং বন্টনমূলক নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করার জন্য যেসব সহায়ক কার্যকলাপ অপরিহার্য বলে বিবেচিত হয় তাদের তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। উদাহরণ পরিবহন, বাণিজ্য, ব্যাংক আর বীমা। তারপরের প্রশ্ন কি আছে দেখো, জনবিস্ফোরণ কাকে বলে? যখন কোনো দেশে যখন কোনো দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় তখন তাকে জনবিস্ফোরণ বলে। এই অবস্থা তখনই সৃষ্টি হয় যখন বিজ্ঞানের উন্নতির ফলে জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যায়। পরের প্রশ্ন আছে কি দেখো, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? যখন নদীর তীরবর্তী অঞ্চল থেকে দূরে বন্যার হাত থেকে আত্মরক্ষার জন্য বন্যার জলতলের ওপর কোনো উঁচু স্থানে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। তারপরে প্রশ্ন, উন্নয়নের সংজ্ঞা দাও। এখানে কি বলা হচ্ছে, উন্নয়ন বলতে সাধারণভাবে বোঝায় একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি। তারপরে বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন? কারণ বেঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, বড় বড় সব আইটি সেক্টরগুলো এখানে অবস্থিত, সেই কারণে। এই ছিল তোমাদের ছোট প্রশ্ন। এবারে 2019 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার, যে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ক্লাসটা একটু শেয়ার করে দেবে। দেখো একের দাগের এর যে প্রশ্নটা এসেছিল, তারপরে অথবার প্রশ্ন যেটা এসেছিল তোমরা একটু দেখে নাও। তোমাদের দরকার লাগলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। সেক্ষেত্রে দেখো বিয়ের দাগের প্রশ্ন যেটা এসেছিল, বিয়ের দাগের প্রশ্ন এটা এসেছিল, বিয়ের দাগের প্রশ্ন হয়ে গেল তোমাদের। তারপরে দেখো, তারপরে তোমাদের বিয়ের দাগের একটা অথবার প্রশ্ন ছিল, এই প্রশ্নটা বিয়ের দাগের অথবার প্রশ্ন হিসাবে এসেছিল। তারপরে দেখো তারপরে প্রশ্ন একের দাগের সি এর প্রশ্ন এইটা এসেছিল, ঠিক আছে। তারপরে সি এর প্রশ্ন হয়ে গেল তোমাদের। তারপরে দেখো, তারপরে তোমাদের যে প্রশ্নটা এসেছিল, হ্যাঁ ডি এর প্রশ্ন, ঠিক আছে, ডি এর প্রশ্ন, একের দাগের ডি প্রশ্ন। তারপরে এটা ই হবে, ঠিক আছে। তারপরে এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপরে অথবার প্রশ্ন এখানে একটা ছিল। তারপরে তোমাদের দেখো, তারপরে তোমাদের এই কটা প্রশ্নই ছিল, ঠিক আছে। আর এমসিকিউ এসএকিউ তোমাদের আলোচনা করে দিলাম। অবশ্যই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ক্লাসটাকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে।